দিলাম, অনেকক্ষণ সময় দাঁড় করাই রাখলাম, এই জন্য আমরা খুবই দুঃখিত। রাস্তা দিয়ে আসার সময় বিভিন্ন জনের সঙ্গে দেখা হয়ে সময় চলে গেছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের এই ভাটি বাংলার দিরাই এবং সাল্লা খুবই অবহেলিত এলাকা। এখানকার মানুষ খুব সহজ সরল, কিন্তু এখানকার জীবনযাত্রার মান এখনো ভালো এবং সুন্দর হিসেবে গড়ে উঠে নাই। এখানে অনেক লোকের বসবাস, এই দুইটা থানা মিলে প্রায় 5 লক্ষের মতো লোক বসবাস করে। দুইটা থানা মিলে 9টা ইউনিয়ন, দিরাই সাল্লায় আছে 4টা ইউনিয়ন, এই হলো 13টা ইউনিয়ন আর একটা পৌরসভা। এই 13টা ইউনিয়ন এবং একটা পৌরসভা মিলে আমাদের এই জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশের মানুষ আছে দেশের বাইরে থাকে, তারা ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, তারা অস্ট্রেলিয়ায় কানাডায় থাকে, গ্রিস, ইতালি, ফ্রান্স, সৌদি আরবে থাকে, কাতার, কুয়েত, ওমানে থাকে। এবং আরেকটা অংশের মানুষ আছে যারা কৃষি কাজ করে তাদের জীবন যাপন পরিচালনা করে। আরেকটা অংশের মানুষ আছে, আপনারা যদি কেউ সাল্লায় যান, দিরাইয়ের কিছু গ্রামে যান, বিশেষ করে দত্তগ্রাম এবং দুলকষি, ভাটিপাড়া ইউনিয়নের যে গ্রাম আছে, সুতারগাঁও, এইদিকে গেলে দেখবেন। আর আটগাঁও ইউনিয়নে আছে দাউদপুর, বাহারা ইউনিয়নে আছে কতগুলো গ্রাম। এই গ্রামের মানুষেরা মাছ ধরাই তাদের একমাত্র পেশা। আবার আমাদের এই 5 লক্ষ লোকের মধ্যে এরকম লোক আছে যারা দিন এনে দিন খেতে পারে না। আবার এরকম লোকও আছে, বিদেশে গেলে দেখতে পাবেন, যারা অট্টালিকায় বসবাস করে অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হয়েছে। আবার এরকম লোকও আছে আমাদের এই 5 লক্ষ লোকের মধ্যে, যে হিন্দু নারী আছেন যারা মৃত্যুর পরে তাদের লাশটা চিতায় নিয়ে যাওয়ার পরে মুখাগ্নি করবে, মুখে আগুন দিবে, এরকম কোন লোক এই দুনিয়াতে তার নাই। আবার মুসলমানদের মধ্যে এরকম লোক আছে, বিধবা নারী আছে, যে বিধবা নারী সকল, তাদের সন্তান সন্ততি নাই, স্বামী নাই, তাদের মৃত্যুর পরে কাফনের কাপড় দেওয়ার মতো লোকও জীবিত কেউ নাই। এই 5 লক্ষ লোক, ধনীর দুলাল থেকে শুরু করে একেবারে দিন আনে দিন খায়, এরকম লোক আছে। এই 5 লক্ষ লোকের মধ্যে এরকম লোক আছে যারা মাছ চাষ করে জীবন যাপন করে। এই 5 লক্ষ লোকের মধ্যে এরকম লোক আছে যারা শহরে বসবাস করে, শহরে বসবাস করে গ্রামে মাঝে মাঝে বেড়াইতে আসে, এর বাইরে তারা শহরেই থাকে। এখন প্রশ্ন পরে এই ফলে এই 5 লক্ষ লোক, আমি আপনাদের কাছে বলতে আসছি, আমার পরিবারের কথা বলতে আসিনি। আমি আপনাদের কাছে আমি আমার বাপ দাদার কথা বলতে আসিনি। আপনাদের কাছে আমি আমার সন্তান সন্ততির কথা বলতে আসি নাই। আপনাদের কাছে আমি আমার গ্রাম, আমার ইউনিয়নের কথা বলতে আসি নাই। আমি বলতে আসছি, এই যে 5 লক্ষ লোক দিরাই এবং সাল্লায় মিলে বসবাস করে, নারী পুরুষ, হিন্দু মুসলমান, খারাপ ভালো এবং একেবারে দরিদ্র থেকে শুরু করে ধনী পর্যন্ত, এই 5 লক্ষ লোকের জীবন যাত্রার মান পরিবর্তনের কথা আমি বলতে আসছি। এই 5 লক্ষ লোক সব যে আমার আত্মীয় হবে তা তো না, সব যে আমার নিজের ঘরের মানুষ হবে তা তো না, কিন্তু যেই বসবাস করে দিরাই, যেই বসবাস করে সাল্লায়, যার বাড়ি যে ইউনিয়নেই হোক না কেন, যেই গ্রামেরই হোক না কেন, তারা আমাদের বৃহত্তর পরিবার, এই 5 লক্ষ লোকের পরিবারের একটা অংশ। একজন মানুষ যদি না খেয়ে থাকে তার জবাব দিতে হবে। একজন মানুষ যদি চিকিৎসার অভাবে মরে যায় তার জবাব আপনাকে আমাকে দিতে হবে। একজন মানুষ যদি চিকিৎসার অভাবে ধুকে ধুকে রাস্তায় মৃত্যুবরণ করে, তাহলে আমরা যারা অট্টালিকায় বসবাস করি, আমরা যারা নিজেদেরকে ধনী মনে করি, আমরা যারা নিজেদেরকে বিত্তশালী মনে করি,
আমরা যারা নিজেদেরকে অট্টালিকায় বসবাস করার মানুষ মনে করি, না খেয়ে মরা একজন ব্যক্তি, বিনা চিকিৎসায় মরা একজন ব্যক্তির জবাব আমাদের মতো ভদ্রলোকদেরকে দিতে হবে। এটা কোনো সামান্য বিষয় নয়। আমাদের এখানে দিরাই গিয়া দেখেন একটা হাসপাতাল আছে, কিন্তু কোনো অপারেশন হয় না। আপনি গিয়া দেখবেন শাল্লায় একটা বড় হাসপাতাল আছে, হাওরের মাঝখানে হাসপাতাল। যখন দেখবেন তখন মনে হবে বর্ষার সিজনে মনে হয় লঞ্চ চলতেছে, চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটা হাসপাতাল। এই হাসপাতালের মধ্যে যন্ত্র আছে কিন্তু এক্সরে হয় না, এক্সরে মেশিন আছে কিন্তু এক্সরে মেশিনের ভিতরে তেলা পোকায় খেয়ে শেষ করে দিছে। আমি একবার শাল্লায় হাসপাতালে গিয়ে দেখি বিরাট বিরাট যন্ত্র, কিন্তু সেই যন্ত্র ডাক্তারকে জিজ্ঞাসা করলে ডাক্তার নাই। ডাক্তার কোথায়? তার পোস্টিং হয়েছিল, তিনি আর আসেন না। নার্স কোথায়? নার্স নাই। চালায় কে? কর্মচারী। এক্সরে হয়? বলে স্যার এক্সরে হয় হইতো এক সময়, এখন এক্সরে মেশিন ইঁদুরে খেয়ে শেষ করে দিছে। প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? প্রশ্নটা দাঁড়াচ্ছে আমরা এগুলোর দিকে খেয়াল করছি না। প্রশ্ন দাঁড়াচ্ছে ওই শাল্লায় আমার মতো ভদ্রলোক যদি বসবাস করতো, আমরা যদি সেখানে বসবাস করতাম, আমরা যদি সেখানে থাকতাম, নিজের গরজে আমরা এই হাসপাতালগুলো ঠিক করতে বাধ্য হতাম। কিন্তু এখন যেহেতু আমরা থাকি না, কারণ আমার মা, আপনার বোন, আরেকজনের ফুপু ওই হাসপাতালের বারান্দায় গিয়ে চিকিৎসা নিতে হয় না, আমরা শহরে থেকে চিকিৎসা করাই ফেলি। গ্রামের লোকের কি হবে? দরিদ্র লোকের কি হবে? গরিব মানুষ কোথায় যাবে? যে দিন আনে দিন খায় তার চিকিৎসার কি হবে? যে দিন আনে দিন খায় সে যদি হার্ট অ্যাটাক করে সে কোথায় যাবে? দিন আনে দিন খায় তার যদি প্রসব বেদনায় কাতর হয় তার স্ত্রীকে সে কোথায় নিয়ে যাবে? আমি এসেছি আপনাদেরকে এই কথা বলতে, আমি আপনাদেরকে আমার নিজের সুখ দুঃখের কথা বলতে আসি নাই। গ্রামে গঞ্জে ঘুরে আমার অভিজ্ঞতা হয়েছে, এই 5 লক্ষ লোক যদি আমরা নিরবচ্ছিন্ন ভাবে এই 5 লক্ষ লোকের জন্য কাজ করতে পারি, তাদের জীবন জীবিকার মান পরিবর্তন করতে চাই, তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমরা ইজ্জত দেই, তাদেরকে যদি আমরা গুরুত্ব দেই, মূল্যায়ন দেই, তাহলে 5 লক্ষ লোকের জীবনের পরিবর্তন আমাদের দ্বারাই করা সম্ভব হবে। কিন্তু সেটার জন্য প্রয়োজন পরিশ্রমী লোক, সেটার জন্য প্রয়োজন কষ্ট করতে পারে এরকম লোক। সেটার জন্য প্রয়োজন যে নিজের ঘুম হারাম করে অন্যের চোখে ঘুম আনতে চায় এরকম মানুষ। আমি আরামে থাকবো আর আমার এই 5 লক্ষ লোক না খেয়ে থাকবে, এটা যে ভাবতে পারবে না, তার জন্য দরকার এই কাজ। বলেন তো দেখি কি আশ্চর্য ব্যাপার। আমরা এখান থেকে হেঁটে গেলে আকিল শাহ বাজার, আকিল শাহ বাজারের পরে বোয়ালিয়া বাজার, ওইদিকে গেলে হলো আমাদের কিছু দূর অগ্রসর হলে আমরা পাবো হোসেনপুর বাজার, আমাদের লাস্ট মাথা। এই দিক থেকে ঘুরে আমরা টানাখালী বাজার, লাস্টের সীমানা গেলে রফিনগর আছে বাংলা বাজার। এই দিক থেকে দক্ষিণ দিকে গেলে কিছু দূর অগ্রসর হয়ে গিয়া পাইবেন নিজগাঁও একটা বাজার, তারপরে গিয়া পাবেন রাহতলা একটা বাজার, সামারসরে পাবেন একটা বড় বাজার, এরপরে শাল্লায় পাবেন বাজার, শাল্লার ওই পাশে শাসকাই পাবেন বাজার। এই বাজারগুলোকে কেন্দ্র করে আমাদের গ্রামের মানুষরা তাদের জীবন যাত্রা পরিচালনা করে। যারা মাছ মারে তারা এখানে গিয়ে মাছ বিক্রি করে, মাছ বিক্রি করে কত টাকা আয় করে, এই টাকাটা দিয়ে সে বাড়িতে নুন তেল কিনে নিয়ে জীবন যাপন করে। কিন্তু যে এত কষ্ট করে মাছ মারে, যে এত কষ্ট করে আমার আপনার জন্য পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে জমিতে কাজ করে ধান ফলায়, সে যখন অসুস্থ হয়ে যায়, সে যখন নির্বিকার হয়ে যায়, তার এই দুনিয়াতে সহায় সম্বল যখন থাকে না, তখন তার পাশে দাঁড়ানোর কোন লোক আমরা আর থাকি না। কত কত অকৃতজ্ঞ আমরা। কি পরিমাণ বাজে মেন্টালিটি হলে এটা সম্ভব? একটা মানুষ সারা জীবন আমার জন্য পরিশ্রম করেছে, কষ্ট করেছে, মাছ চাষ করেছে, জমি চাষ করেছে, বৃদ্ধ বয়সে তার চিকিৎসা দরকার, তার হার্টের চিকিৎসা দরকার, তার জীবনের চিকিৎসা দরকার, তার পরিবারের চিকিৎসা দরকার, তাকে ডায়াবেটিস ধরে ফেলেছে, হাঁটতে পারে না, বাজারে যেতে পারে না, এই মানুষটার পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে পারি নাই। আমরা তো তাকে কোনো নিরাপত্তা দিতে পারি না। আমরা তো বলতে পারি না একজন 80 বছরের এই বৃদ্ধের পাশে তুমি অসুস্থ হলে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কোনো সিস্টেম তো গড়ে তুলতে পারি নাই আমরা। আমরা তো এই কথা পারি নাই। কোন একটা যুবতী নারী প্রথম সন্তান সম্ভবা হলে
তার যে ডাক্তারের প্রয়োজন হয় সেই ডাক্তারি ব্যবস্থা তো আমরা গড়ে তুলতে পারি না। আমরা অনেক চেষ্টা করেছি, আমরা অনেক একের সাথে অন্য দ্বন্দ্ব করেছি, কিন্তু আমরা আমাদের এই 5 লক্ষ লোককে নিরাপদ জায়গায় ব্যবস্থা করতে পারি নাই। আমি যখন আপনাদের কাছে আসছি তখন আসলে এই 5 লক্ষ লোকের জীবনযাত্রার মান পরিবর্তনের কথা বলতে আসছি। আমি আমার ব্যক্তিগত কিছু দরকার নেই, আমি আপনাদের কাছে এমন কোনো কিছু চাইবো না কোনোদিন। আপনি দেখবেন আমি সারাদিন বক্তৃতা দেওয়ার পরেও কাউকে আমি কোনোদিন ভোটের কথা বলি না, কারণ আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা মানুষকে এত বেশি ধোঁকা দিয়েছি, যেই রাজনীতির কথা বলতে আসে মানুষ তাকে খারাপ দৃষ্টিতে দেখে। গ্রামে গঞ্জে হেঁটে আমার অভিজ্ঞতা হয়েছে, আমি মাঝে মাঝে শরম পাই, খুব লজ্জা হয় আমার। এই জন্য লজ্জা হয়, মানুষ মনে করে তার আগে এই মিথ্যা কথা বলেছে, তার আগে আরেকজন এই মিথ্যা কথা বলেছে, তারপরে অমুকজন মিথ্যা কথা বলেছে। আমাদের দিকে তাকায়ও মনে করে আমরাও মনে হয় এরকম মিথ্যা কথাই বলতে আসছি, তাই কি নয়? এরকম না বাজারে? এরকম আমি খুব কঠিন ভাবে দেখেছি। সেই জন্য আমি শুরু থেকে বলেছিলাম আমরা কিছু কাজ করে দেখাতে চাই, আমরা বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই। আমরা বলেছিলাম আমাদের বাজারগুলোকে আমরা আস্তে আস্তে নিরাপত্তার চাদরে আনতে চাই। দিরাই বাজারকে নিরাপত্তার চাদরে আনা হয়েছে, সামারচর বাজারকে নিরাপত্তার চাদরে আনা হয়েছে, সিসিটিভি ক্যামেরা ফিট করা হয়েছে। শাল্লা বাজারকে আগামী 15 দিনের মধ্যে নিরাপত্তার চাদরে সিসিটিভি ক্যামেরায় আবৃত করা হবে। আমরা আস্তে আস্তে এই দিরাই শাল্লার সবগুলো বাজার, আস্তে আস্তে দিরাই শাল্লার সবগুলো বাজারে স্বাস্থ্য ব্যবস্থা, ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র, ডাক্তার, নার্স, প্রাথমিক চিকিৎসা, এক্সরে, এই জিনিসগুলো আমাদেরকে গড়ে তুলতে হবে, যেন আমার মা আপনার বোন বাড়ি থেকে অসুস্থ হয়ে যাওয়ার পরে সাথে সাথে এই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয়। এই কথাগুলো বলার জন্য আপনারা আমাদের সাথে, আমরা আপনাদের সাথে একসাথে দাঁড়িয়ে বন্ধুর মতো কাজ করার জন্য এসেছি। আমি নেতা হতে আসি নাই, নেতৃত্ব দেওয়া আমার কাজ না। আমি নেতৃত্ব দিয়ে অযথা আর একটা অসম্মান করাতে চাই না। আমি চাই আমরা আপনারা বন্ধুর মতো একটা সমাজকে ঠিক করার জন্য কাজে লেগে যাই। আমাদের কাজ সমাজ ঠিক করা। আমার কাছে খুবই খারাপ লাগে যখন সমাজে হানাহানি দেখি। একটা গ্রামে 3টা 4টা 5টা গ্রুপ হয়ে হাজার হাজার ঘটনা ঘটেছে এই 2 থানায়। গ্রামে গ্রামে গিয়েছি আমি, গ্রামের বংশ পরম্পরায় একজন আরেকজনের সঙ্গে আমরা মারামারিতে লিপ্ত হয়ে গেছি। আমাদের কথা ছিল আমরা কি করে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবো, আমাদের কথা ছিল কি করে আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাবো, আমাদের কথা ছিল কি করে আমাদের সন্তানদেরকে চাকরি বাকরি দেব, আমাদের কথা হওয়া উচিত ছিল কি করে আমরা ব্যবসা বাণিজ্য করব, আমাদের কথা হওয়া উচিত ছিল কি করে আমরা দেশের বাইরে আমাদের জনশক্তিকে পাঠিয়ে আরো বেশি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমরা লেগে গেছি পারস্পরিক হানাহানিতে, আমরা লেগে গেছি মারামারিতে, আমরা লেগে গেছি জিদাজিদিতে। এতে এই সমাজের সবচাইতে বড় ক্ষতি করছি আমরা। সমাজটাকে এইভাবে চলতে দেওয়া যাবে না। সমাজটাকে ভেঙে চুরে একসাথে করতে হবে, এক জায়গায় দাঁড়াইতে হবে, নিজেদের হানাহানি ভুলতে হবে, পারস্পরিক পরস্পরকে ভালোবাসতে হবে, সম্মান জানাইতে হবে, ইজ্জত দিতে হবে, ইজ্জতি মানুষকে ইজ্জত দিতে হবে, সম্মানী মানুষকে সম্মান দিতে হবে, মসজিদের ইমামকে সম্মান দিতে হবে, স্কুলের শিক্ষককে সম্মান দিতে হবে, মেম্বার সাহেবকে সম্মান দিতে হবে। যে লোক যতটুকু ইজ্জত পাওয়ার যুক্ত, আমরা এসেছি আপনাদেরকে ইজ্জতি মানুষের ইজ্জত বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা কোনো মানুষকে বেইজ্জতি করতে চাই না, কোনো মানুষকে আমরা নির্যাতন করতে চাই না, কোনো মানুষকে আমরা অযথা হয়রানি করতে চাই না। আমাদের একটা অঞ্চলের মানুষ দিরাই শাল্লা বাড়ি, সে যদি জেলে থাকে তাহলে আমার আপনার শান্তিতে থাকার কথা? আমার কাছে মাঝে মাঝে হাইকোর্টে যায়, কি জন্য? স্যার জেলে আছি। কতদিন ধরে জেলে আছেন? এতদিন। কেন জেলে? পার্শ্ববর্তী গোষ্ঠীর সঙ্গে মারামারি হয়েছে, একজন আরেকজনের বাড়ি দখল করা নিয়ে মারামারি করে মার্ডার পর্যন্ত হয়েছে। এই জিনিসগুলো থেকে মুক্তির রাস্তা বের করতে হবে। আমি আপনি যদি এখান থেকে রওনা দিয়ে দিরাই যেতে চাই, সঠিক যানবাহন ব্যবহার করতে না পারি, তাহলে রাস্তায় সময় চলে যাবে, জীবনে কোনোদিন আর দিরাই পৌঁছা হবে না। যদি আমরা সারা জীবন এই মারামারি হানাহানিতে লেগে যাই, আমাদের নতুন প্রজন্মের ছেলেরা মেয়েরা কোনোদিনই শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারবে না। আমাদের কাজ তাদের দিকে দৃষ্টিতে তাকানো। সবচাইতে বড় প্রতিশোধ কি? সবচাইতে বড় প্রতিশোধ হলো নিজের সন্তানাদিকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। এর চাইতে বড় প্রতিশোধ তো আর কিছু হতে পারে না।
প্রতিশোধ তো এটাকে বলে না। আপনি আমাকে একটা লাথি দিয়েছেন, আমিও লাথি দিব, এটার নাম তো প্রতিশোধ না। আপনি আমাকে রাস্তা আটকিয়েছেন, আমিও রাস্তা আটকাবো, এটার নামও প্রতিশোধ না। আপনি আমার বাড়ি দখল করেছেন, আমিও আপনার বাড়ি দখল করব, এটার নাম প্রতিশোধ না। আপনি আমার মোটরসাইকেল নিয়ে গেছেন, আমি আপনার গাড়ি নিয়ে যাব, এটার নাম প্রতিশোধ না। প্রতিশোধ হলো সেই জিনিসের নাম, আপনি আমাকে রাস্তা দিয়ে চলতে দেন নাই, আমার সন্তান সন্ততিকে আমি এমন করে শিক্ষিত করে গড়ে তুলবো, এমন করে লেখাপড়া করাবো, 20 বছর পরে যে রাস্তা দিয়ে আমাকে হাঁটতে দেন নাই, এরকম 2টা রাস্তা আমার সন্তানেরা নিজে আমাকে বানিয়ে দিবে। এইটার নামই হলো প্রকৃত প্রতিশোধ। যদি এই লাইনে হাঁটা না যায় তাহলে তো সমাজ গঠন করতে পারবো না, মারামারিতে লেগে যাব। আমি অবাক হই যখন মুরব্বীরা মারামারি করে, তখন ছোট ছেলেটা সেও একটা ছোট্ট লাঠি নিয়ে তার পিছন দিয়ে দৌড়ে। কেন দৌড়ে? তাকে কি শিখাচ্ছি? আমি কি শিখাচ্ছি তাকে? আমার সন্তান বয়স হলো 8 বছর 10 বছর, তাকে আমি আমার পিছন দিয়ে লাঠি নিয়ে যাওয়া শিখাচ্ছি? কাকে মারার জন্য শিখাচ্ছি? এই যখন বড় হবে, এই যখন একদিন ম্যাচিউর হবে, এই যখন একদিন বিয়ে শাদী করবে, নতুন সংসার করবে, তার মাথায় সারা জীবন থেকে যাবে 8 বছর বয়সে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করেছি, এটা সে কোনোদিন ভুলতে পারবে না। আপনারা এত সংক্ষিপ্ত দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখবেন না। আমি যে সমাজে এসেছি, অনেক লোক বিদেশে থাকেন, তাদের সাথেও আমি দেখা করে এসেছি লন্ডনে গিয়ে। আমার কাছে মনে হয়েছে তারা চায় এত কষ্ট করে, এত পরিশ্রম করে বিদেশের মাটিতে কাজ করে বাংলাদেশে আত্মীয় স্বজনের জন্য তারা টাকা পাঠায়। একজন আমাকে ধরে বলতেছিল, ভাই আপনি তো দেখছেন আমরা এখানে গাড়িতে চড়ি, কিন্তু কোরবানির ঈদে বাড়িটা টাকাটা না পাঠাইলে ইউকেতে বসে, লন্ডনে বসে অস্থিরতায় মনে হয় যেন আমার সবকিছু শেষ হয়ে গেল। কি মহব্বত করে দেখেন আপনাদেরকে। বলছে কোন রকম টাকাটা না পৌঁছলে আমি যে এখানে গরু জব করব, আমি যেখানে অট্টালিকায় থাকবো, মাথার মধ্যে খালি আসে যে বাড়িতে তো কুরবানি হয় নাই, আমার ছোট ভাই বোন মা তো আছে, কুরবানি দিতে পারে নাই, কুরবানি দিতে না পারলে আমি এখানে পাউন্ড ইনকাম করতেছি, আমার তো এটা মনে বোঝে না। তো বলছেন এই ব্যথা তো আপনারা বাইরেতে বুঝতে পারবেন না। এই ব্যথা বাইরে থেকে যখন দেখেন তখন মনে হয় আমি সুটকুট পরা ভদ্রলোক, আমি গাড়িতে চড়তেছি, কিন্তু মনটা সন্তানদেরকে মানুষ করতে না পারি, পড়ালেখা শিখাইতে না পারি, বিদেশে পাঠাইতে না পারি, শিক্ষিত করে তুলতে না পারি, তাহলে এই সকল প্রচেষ্টা একদিন ব্যর্থ হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, চলুন আমরা একটা নতুন সমাজ বিনির্মাণ করার চেষ্টা করি। এই সমাজটা কেমন হবে এটা বলেই আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আমাদের ভালো মানুষের দরকার, সত্যিকারের সৎ মানুষের দরকার। এই সমাজ ঠিক করতে গেলে সম্মানী, জ্ঞানী, গুণী, সৎ মানুষের প্রয়োজন। এই সমাজকে নতুন করে সাজাইতে গেলে অত্যন্ত উন্নত চরিত্রের মানুষের প্রয়োজন। এই সমাজকে ঠিক করে সাজাইতে গেলে একটা বড় হৃদয়ের মানুষের প্রয়োজন, যার মন অনেক বড়। এই সমাজকে সাজাইতে চাইলে এত বড় মানুষের হৃদয় দরকার, যে হৃদয়ের মধ্যে এই 5 লক্ষ লোক সবাই জায়গা করে নিতে পারে। দলাদলি, মারামারি, গ্রুপাগ্রুপি, এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসা দরকার। দল আমারটা আমার, আপনারটা আপনার, কিন্তু দেশের স্বার্থে, দিরাই স্বার্থে, সাল্লার স্বার্থে সকলেই আমরা দিরাই সাল্লার মানুষ। দল তো অনেক পরের কথা। আমাদের দরকার নতুন করে গড়ে তোলার জন্য, আমাদের দরকার নতুন প্রজন্মের মানুষকে কাজে লাগানো, আমাদের দরকার আমাদের বৃদ্ধদেরকে সম্মান করা, আমাদের দরকার এই ইয়াংদেরকে ভালো ভালো সুন্দর করে গড়ে তোলার জন্য পরিবেশ তৈরি করে দেওয়া, আমাদের দরকার সন্তানদেরকে লেখাপড়ার পরিবেশ তৈরি করে দেওয়া, আমাদের দরকার এমন রাস্তাঘাট করা, এমন পরিবেশ গড়ে তোলা যে পরিবেশের কারণে রাস্তাঘাটগুলো এত সুন্দর করে গঠন করা, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যে কষ্ট করছি, আমরা যে পরিশ্রম করছি, আমরা যেভাবে নৌকায় যাচ্ছি, আমরা যেভাবে হেঁটে যাচ্ছি, কাদা পেরে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ধরনের বাজে কর্মকাণ্ড থেকে পরিপূর্ণ মুক্ত পায়। এই জন্য আমাদের এক সেট নতুন এবং এক সেট সাহসী, একই সাথে এক সেট অত্যন্ত দুর্নীতিহীন মানুষের প্রয়োজন। দেখুন, দুর্নীতি এমন এক বিষয় মানুষের অন্তর নষ্ট করে দেয়, কলকে নষ্ট করে দেয়। আমি যদি নেতাগিরি করি আর আমি রাতে গিয়া থানায় বসে টিওনো সাহেবের সঙ্গে সরকারের প্রজেক্ট ভাগাভাগি করি,
তাহলে রাজনৈতিক নেতা হিসেবে আমার আর কোনো দায়িত্বশীলতা বলতে কিছুই থাকবে না। এক সময় ছিল রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভয় পেত। কেন ভয় পেত? কারণ রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিল খুব সৎ, ন্যায়পরায়ণ, তারা কাউকে ভয় পেতেন না, সরকারি অফিসারদেরকে তারা মোটেও গণনা করতে পারতেন না। কিন্তু এখন একটা সময় এসেছে যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা সরকার এবং প্রশাসনের ভয়ে নিজেরাই অস্থির থাকে। কেন অস্থির থাকবেন? আমরা তো মানুষের জন্য কাজ করতে আসছি, আমরা তো মানুষের কল্যাণে কাজ করতে আসছি, আমরা তো মানুষকে ভালো পথ দেখাইতে আসছি, আমরা মানুষকে উন্নত জীবন দেখাইতে আসছি, আমরা মানুষকে নতুন কিছু বলতে আসছি, আমরা মানুষকে গালিগালা শিখাইতে আসি নাই, আমরা মানুষকে হানাহানি শিখাইতে আসি নাই, আমরা মানুষকে মামলা মোকদ্দমা করতে শিখাইতে আসি নাই। ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? কোনো কারণ নাই। আমরা জনগণ, জনগণের শক্তি, মানুষের শক্তি আসল শক্তি। বন্দুক দিয়া আর পুলিশ দিয়া এই 5 লক্ষ লোককে কি আসলেই আইন কানুন শেখানো সম্ভব? আইন শিখতে হবে কোথা থেকে? মন থেকে। ভালো হবে কোথা থেকে? নিজের পরিবার থেকে। নিজের পরিবারের মধ্যে শিক্ষা নিতে হবে, ভালো সন্তান বিল্ড আপ করতে হবে, ছোট ভাইদেরকে আদর করতে হবে, তাদেরকে লালন পালন করতে হবে, নতুন সমাজ গড়ে উঠবে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ নিয়ে এসে, বন্দুক নিয়ে এসে, পিস্তল নিয়ে এসে, রাইফেল নিয়ে এসে কোনোদিন কোন সমাজ ব্যবস্থা ঠিক করা যায় না। যারা এটা বুঝেন না তারা বোকার সাগরে বসবাস করেন। আমরা এসেছি এখানে আপনাদেরকে এই কথা বলতে, আপনারা আমরা মিলে একটা নতুন ড্রাইভ দিতে চাই, নতুন করে এই বাংলাদেশ গঠন করতে চাই। যদি তাই হয়ে থাকে, আমরা যদি, আমি আবার একটা কথা স্পষ্ট করে বলেই চলে যাচ্ছি, আমরা যদি খারাপ কাজ করি আপনারা আমাদেরকে কোনোভাবে সাহায্য করবেন না। আমি কমিটমেন্ট দিচ্ছি, আমরা খারাপ কাজ করলে আপনারা আঙ্গুল তুলে বলবেন যে আপনারা খারাপ লোক, আপনাদেরকে আমরা কোনো সাহায্য করব না। কিন্তু আমরা যদি ভালো কাজ করি তাহলে কি আমরা আপনাদের সমর্থন পাবো? যদি আমরা ভালো কাজ করি, আপনাদের পাশে দাঁড়াতে চাই, আমাদের একটা প্রত্যাশা থাকবে, অনুরোধ থাকবে। যদি আমরা প্রত্যাশা করি যে আমরা ভালো কাজ করতে চাই, 5 লক্ষ লোকের জীবন পরিবর্তন করতে চাই, প্রত্যেকটা মানুষকে গুরুত্বের দৃষ্টিতে দেখতে চাই, প্রতিটা মানুষকে সম্মান দিতে চাই, প্রতিটা মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে চাই, তাহলে কি আপনারা আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন? আপনারা সবাই হাত তুলে আমাদের প্রতি একমত পোষণ করেন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই 5 লক্ষ লোকের জীবন আমরা পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। এই জিনিসটা সামনে রেখে আজ আমরা না আসলেও আগামীতে আপনারাই আমাদের প্রতিনিধি, আমাদের কাজ আপনারা করবেন। যে যেখানে আছেন, যেভাবে আছেন, কাজ চালিয়ে যাবেন, কেউ থামবেন না। সবাই সবার নিজের দৃষ্টিকোণ থেকে এক একজন প্রার্থী হয়ে যাবেন। আপনি মনে করবেন আমি প্রার্থী না, আমি আসতে পারি না, আপনি প্রার্থী। আপনি যদি মনে করেন আমি আসতে পারি নাই, আপনি মনে করবেন আপনার গ্রামে আপনিই প্রার্থী, আপনি মনে করবেন আপনার ইউনিয়নে আপনিই প্রার্থী। সেইভাবে কাজ করার জন্য জায়গা থাকেন। ইনশাআল্লাহ আমি দেখতে পাই মানুষের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, আমার বিশ্বাস জন্মেছে একটা নতুন কিছুর সন্ধান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।